নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও আমি টিটেড পেপার 1 এবং পেপার 2 এর জন্য বাছাই করা 50 মোস্ট ইম্পর্ট্যান্ট পেডাগজি আপনাদের সামনে তুলে ধরেছি। তো আমার আজকের ক্লাসটা হবে শুধুমাত্র বোধমূলক অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং লেভেলের উপর কোয়েশ্চেন। কিছু কিছু কোয়েশ্চেন রয়েছে যেগুলো মেমোরি বেসড, আপনারা দেখবেন। তো অবশ্যই আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন যাতে করে আপনারা অনায়াসে আপনাদের টেট এক্সামকে ক্র্যাক করতে সক্ষম হন। তো শুরু করছি আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন দিয়ে, যেখানে বলা হয়েছে একজন ছাত্র একজন ছাত্রী উভয়েই উত্তেজিতভাবে কথাবার্তা বলছে, শিক্ষক হিসাবে কর্তব্য হলো। তো একজন ছাত্র এবং ছাত্রী উভয়েই উত্তেজিতভাবে কথাবার্তা বলার দরুন শিক্ষক হিসাবে আপনাকে যে কর্তব্যটা পালন করতে হবে, সেখানে কর্তব্যে ছাত্রছাত্রীকে উপযুক্ত নির্দেশনা দিয়ে তাদের মধ্যে সহযোগিতার মনোভাব সৃষ্টি করা। ঠিক আছে, তো ছাত্রছাত্রীকে উপযুক্ত নির্দেশনা দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে সহযোগিতা মনোভাব সৃষ্টি করাই হলো একজন শিক্ষকের কর্তব্য। সেখানে 2 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি, যেখানে বলা হয়েছে ভিন্ন জাতির দুদল ছাত্রদের কোনো বিষয়কে কেন্দ্র করে বিদ্যালয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে, শিক্ষক হিসাবে কর্তব্য হলো। ঠিক আছে, তো একটা এখানে মাইনরিটি হতে পারে, হিন্দু কাস্ট হতে পারে, কিংবা ক্রিশ্চিয়ান কাস্ট হতে পারে। তো এই দুজনের মধ্যে তাদের দুজনের মধ্যে কোনো কারণে কোনো বিষয়কে কেন্দ্র করে যখনই বিদ্যালয়ে বিতর্কের সৃষ্টি হয়, শিক্ষক হিসাবে আপনি এখানে কি দায়িত্ব পালন করবেন বা কী কর্তব্য আপনার রয়েছে, যার দরুন আপনাকে ওই দ্বন্দ্ব থেকে তাদেরকে বেরিয়ে আসতে সাহায্য করতে পারেন। তো দেখুন, দুদল ছাত্রদের মধ্যে মধ্যস্থকারীর ভূমিকা পালন করে বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি করা। তো দুদল ছাত্রদের মধ্যে মধ্যস্থকারীর ভূমিকা আপনাকে পালন করতে হবে এবং তাদের মধ্যে যাতে বন্ধুত্ব সুলভ বা বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি হয় সেটার ব্যবস্থা আপনাকেই করে দিতে হবে। এবার আমরা মুভ করছি 3 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা আছে শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত বৈষম্য হওয়া উচিত। খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। আপকামিং টিটেড পেপার 1 এবং পেপার 2 এর জন্যই কমন। শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত বৈষম্য হওয়া উচিত। কিসের দিক থেকে? সেটা শিক্ষাগত দিক থেকে ব্যক্তিগত বৈষম্য থাকা উচিত। এবার মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে শিক্ষাগত দিক থেকে ব্যক্তিগত বৈষম্য শিক্ষাদান করা উচিত। কিসের ভিত্তিতে? সেটা শিক্ষকের শিক্ষার্থীদের ব্যক্তিগত বৈষম্যের কথা বিবেচনা করে। তো শিক্ষাগত দিক থেকে ব্যক্তিগত বৈষম্য শিক্ষাদান করা উচিত কাকে? শিক্ষকের শিক্ষার্থীদের ব্যক্তিগত বৈষম্যের কথা বিবেচনা করেই কিন্তু আপনাকে শিক্ষা প্রদান করতে হবে। এবার আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে শিক্ষককে পাঠদান করতে গেলে। তো শিক্ষককে পাঠদান করতে গেলে কি করতে হবে? শিক্ষককে পাঠদান করতে হলে শিক্ষার্থীদের চাহিদা মাথায় রেখে পড়াবেন। ঠিক আছে, শিক্ষককে পাঠদান করতে গেলে শিক্ষার্থীদের চাহিদা মাথায় রেখে কিন্তু পড়ানো উচিত। এবার আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে বৌদ্ধিক বৈষম্য থাকলে, শিক্ষার্থীদের মধ্যে বৌদ্ধিক যদি বৈষম্য থাকে তাহলে অপশন দিয়েছে, আমরা দেখে নিই। যারা এগিয়ে থাকে তাদের নিজেদের মধ্যে অহংকার সৃষ্টি হয়, যারা পিছিয়ে থাকে তারা হীনমন্যতায় ভোগে। ঠিক আছে, তো শিক্ষার্থীদের মধ্যে যখনই বৌদ্ধিক বৈষম্য থাকবে তখন তারা কি হয়? এ নম্বর অপশন দিয়েছে, যারা এগিয়ে থাকে তাদের নিজেদের মধ্যে অহংকার সৃষ্টি হয় এবং যারা পিছিয়ে থাকে তারা হীনমন্যতায় ভোগে। তো সেক্ষেত্রে আমাদের দুটো অপশনই এখানে কারেক্ট হয়ে যাবে। এবার মুভ করছি 7 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে সকল শিক্ষার্থীদের মূল্যবোধ এমনভাবে জাগিয়ে তোলা দরকার যাতে জাতিগত বৈষম্য মনের মধ্যে স্থান না পায়, ধর্মীয় বৈষম্য মনের মধ্যে স্থান না পায়, পুরুষ মহিলার মধ্যে ভেদাভেদ সৃষ্টি না হয়। ঠিক আছে, তো সকল শিক্ষার্থীদের মূল্যবোধটা এমনই হওয়া দরকার। এখানে অপশন এটাও আমাদের সঠিক হয়ে যাবে, জাতিগত বৈষম্য মনের মধ্যে যাতে কোনো দাগ না কাটতে পারে, ধর্মীয় বৈষম্য মনের মধ্যে যাতে কোনো স্থান না পায় এবং পুরুষ মহিলার মধ্যে যাতে কোনো ভেদাভেদ সৃষ্টি না হয়। এখানে সবটি অপশনই আমাদের কারেক্ট হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেইনস্টে। এবার আমরা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, যেখানে বলা হচ্ছে কমন স্কুল কথাটির অর্থ কী। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখানে দেখুন, আমি ধর্ম বর্ণ লিঙ্গ ভেদ না করে সকলের জন্য একই স্কুল, এটাকে বলা হয় কিন্তু কমন স্কুল। এখানে আমি আনসারটা লিখে দিয়েছি, সেই কারণে আপনাদের কাছে হয়তো অনেকটা ইজি লাগতে পারে। তো দেখুন, এক্সামে যখন আমরা এক্সাম ফেস করব, টিটের এক্সামে অপশনগুলো এমনভাবেই থাকবে যে তোমাকে দেখে মনে হবে যে এগুলো, আমি প্রথম যে অপশনটা দেখবো হ্যাঁ মনে হবে যে সেটাই ঠিক। তো এরকমটা নয় কিন্তু, সেই কারণে আমাদের ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, তার পাশাপাশি আমাদের এমসিকিউ যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করতে হবে। কমন স্কুল কথাটির অর্থ হলো বর্ণ ধর্ম লিঙ্গ ভেদ না করে সকলের জন্য একই স্কুল। ঠিক আছে,
খুব ইম্পর্টেন্ট, অবশ্যই সেটা মনে রাখবেন। কমন স্কুল এর কথা কে বলেছেন, অবশ্যই সেটাও মনে রাখবেন, কোটারি কমিশনের সুপারিশে। কমন স্কুলের কথা বলা হয়েছিল কোন কমিশনের সুপারিশে, সেটা বলা হয়েছিল কোটারি কমিশনের সুপারিশে। তারপর 10 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে যেসব বিদ্যালয়ে ছাত্রছাত্রী উভয়েই পড়ে সেগুলো কে বলা হয়। তো সব ধরনের ছাত্রছাত্রী যেখানে পড়াশোনা করার সুযোগ পায় সেটাকে বলা হয় কিন্তু কো এডুকেশন স্কুল। এবার আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে একটি আদর্শ কো এডুকেশন স্কুলে। তো একটি আদর্শ কো এডুকেশন স্কুলে কী হয়, ছাত্রছাত্রীদের মধ্যে সুসম্পর্কের সৃষ্টি হয়। ঠিক আছে, তারা একে অন্যকে সাহায্য যেমন করে, তার পাশাপাশি তাদের শিক্ষাটাকেও সাহায্যের মাধ্যমে এগিয়ে নিয়ে যায়। 12 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা হয়েছে কো এডুকেশন স্কুলে ছাত্রছাত্রী নির্বিশেষে প্রত্যেকের ব্যক্তিগত বৈষম্য অনুসারে শিক্ষাদান করা উচিত। তো কো এডুকেশন স্কুলে কী করা উচিত, ছাত্রছাত্রী নির্বিশেষে প্রত্যেকের যে ব্যক্তিগত বৈষম্য ডিফারেন্স রয়েছে সেই অনুসারে কিন্তু শিক্ষাদানটা করা উচিত। 13 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে যে ধরনের স্কুল থাকা উচিত, কোন ধরনের স্কুল থাকা উচিত, বালক বালিকার উভয়ের জন্য একই সঙ্গে কো এডুকেশন স্কুল থাকা উচিত। তারপর 14 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে যৌন গঠিত বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে, বিদ্যালয় প্রকৃতির উপর এই ধরনের সমস্যা নির্ভর করে না। তো যৌন গঠিত যে সমস্যা সেগুলো কিন্তু বিদ্যালয় প্রকৃতির উপর এই ধরনের সমস্যা কী করে না, ডিপেন্ড করে না। 15 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে কোনো ক্লাসে একজন ভিন্নভাষী ছাত্র পড়ে, একজন শিক্ষক হিসাবে কর্তব্য হলো। তো ভিন্নভাষী যদি ছাত্র পড়ে তো সেক্ষেত্রে আপনার কি কর্তব্য পালন করতে হবে, সেক্ষেত্রে বাংলা ভাষায় যারা পড়ছে তাদের ব্যক্তি বৈষম্যের দিকে যেমন নজর দিতে হবে, তেমনি ভিন্নভাষী ছাত্রটিকেও গুরুত্ব দিতে হবে। সেই অনুসারেই কিন্তু আপনাকে শিক্ষা প্রোভাইড করতে হবে। 16 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শিক্ষাক্ষেত্রে যে ধরনের বৈষম্য দিকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই, শিক্ষাক্ষেত্রে যে ধরনের বৈষম্যের দিকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই সেটা কি, সেটা হলো অভ্যাসগত বৈষম্য। শিক্ষাক্ষেত্রে কিন্তু অভ্যাসগত বৈষম্যের দিকে দৃষ্টি দেওয়ার বা গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। 17 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে স্কুলের স্টাফ রুমে শিক্ষার স্বার্থে ব্যক্তিগত বৈষম্য নিয়ে আলোচনা হওয়া উচিত। তো স্কুলের স্টাফ রুমে কী বিষয় নিয়ে আলোচনা করা উচিত, শিক্ষার স্বার্থে সেটা ব্যক্তিগত বাচ্চাদের ব্যক্তিগত বৈষম্য নিয়ে কিন্তু আলোচনা করা উচিত। 18 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে একজন ছাত্র পরীক্ষার হলে টুকাটুকি করছে, একজন শিক্ষক দেখেও দেখছেন না, এটা নির্ভর করে শিক্ষকের মানসিকতার উপর। ঠিক আছে, তো একজন ছাত্র টুকাটুকি মিন্স নকল করছে, ঠিক আছে, তো একজন শিক্ষক সেক্ষেত্রে দেখেও না দেখার ভান করছেন, এটা নির্ভর করে কিসের উপর, শিক্ষকের মানসিকতার উপর। ক্লিয়ার? তারপর 19 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ব্যক্তিগত বৈষম্য। ব্যক্তিগত বৈষম্যটা কি, শিক্ষণ পদ্ধতি এর ভিত্তিতে করা উচিত। ব্যক্তিগত বৈষম্যটা কিসের ভিত্তিতে করা উচিত, শিক্ষণ পদ্ধতি অনুসারে কিন্তু করা উচিত। 20 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে পরীক্ষা হলে একজন শিক্ষার্থী তার উত্তরপত্র দেখে বন্ধুকে সাহায্য করছে। পরীক্ষা হলে একজন শিক্ষার্থী, এরকম কিন্তু প্রায়শই হয়ে থাকে, পরীক্ষা হলে কি হয়, একজন শিক্ষার্থী তার উত্তরপত্র দেখে অন্য বন্ধুকে সাহায্য করছে। নৈতিক দিক থেকে প্রথম শিক্ষার্থীর আচরণ গ্রহণযোগ্য নয়। তো নৈতিক দিক থেকে যে দেখাচ্ছে সেটা কিন্তু সেই আচরণটা গ্রহণযোগ্য নয়। এবার 21 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ব্যক্তিগত বৈষম্যের পরিপ্রেক্ষিতে ব্যক্তিত্বের ভাগগুলি হলো, ব্যক্তিগত বৈষম্যের পরিপ্রেক্ষিতে ব্যক্তিত্বের যে ভাগগুলি রয়েছে সেটাও হতে পারে অন্তর্মুখী এবং বহির্মুখী, দুটিই হতে পারে। ঠিক আছে, তো ব্যক্তিগত বৈষম্যকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হলো অন্তর্মুখী, একটা হলো বহির্মুখী। তারপর মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন এবং আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে, অবশ্যই বারবার সেটা পড়বেন। ব্যক্তির প্রতিক্রিয়া পরিমাপ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয়, এখনও পর্যন্ত আসেনি, আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে, সেই কারণেই বললাম এটা মেমোরি বেসড কোয়েশ্চেন, অবশ্যই সেটা মেমোরিতে ঢুকিয়ে রাখবেন। ব্যক্তির প্রতিক্রিয়া পরিমাপ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তা হলো ক্রনোস্কোপ যন্ত্রটা ব্যবহার করা হয়। 23 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে একজন ছাত্রের রাগ হয়েছে যে তাকে মারতে যাচ্ছে, আবার অপর একজন ছাত্রের রাগ হয়েছে তার রাগারাগি ঝগড়ার মধ্যে সীমাবদ্ধ। এই ধরনের ব্যক্তি বৈষম্যকে বলে কি ধরনের বৈষম্য, সেটা হলো প্রাক্ষমিক বৈষম্য। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 24 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে একজন শিক্ষার্থী অঙ্কে ভালো, অপরজন সাহিত্যে ভালো, এটি কোন বৈষম্যের মধ্যে পড়ে, এটি তার শিক্ষাগত বৈষম্যের মধ্যে পড়ে। 25 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে জাতিগত বৈষম্য যে বৈষম্যের অন্তর্ভুক্ত, জাতিগত বৈষম্য যেটা সেটা সামাজিক বৈষম্যের অন্তর্ভুক্ত, আমরা সবাই জানি। 26 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ব্যক্তি জীবনের মূল্যবোধ নিয়ন্ত্রিত হয়, কিভাবে কন্ট্রোল করা যায় একটা ব্যক্তি জীবনের মূল্যবোধগুলোকে, ব্যক্তিগত বৈষম্যের দ্বারা এবং সামাজিক বৈষম্যের দ্বারা, এই দুটিভাবেই কিন্তু ব্যক্তি জীবনের যে মূল্যবোধ রয়েছে সেটাকে কন্ট্রোল করা যায়। তারপর
27 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা আছে বুদ্ধির পার্থক্য নির্ভর করে। বুদ্ধির পার্থক্য কীভাবে নির্ভর করে? সেটা কিন্তু নির্ভর করে ব্যক্তিগত বৈষম্যের উপর। ব্যক্তিগত বৈষম্যের উপরেই কিন্তু বুদ্ধির পার্থক্যটা নির্ভর করে। 28 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা আছে বহুমুখী পাঠ্যক্রম এর ক্ষেত্রে যে নীতি প্রযোজ্য। কোনটা প্রযোজ্য? বুদ্ধিগত বৈষম্য বহুমুখী পাঠ্যক্রমের ক্ষেত্রে প্রযোজ্য, ব্যক্তিগত বৈষম্যও কিন্তু বহুমুখী পাঠ্যক্রমের ক্ষেত্রে প্রযোজ্য এবং মনোভাবের ক্ষেত্রেও প্রযোজ্য। তো এখানে সবগুলো হয়ে যাবে ইকুয়েশনের এগেনস্টে কারেক্ট আনসার। 29 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা আছে শিক্ষামূলক বৈষম্যের মধ্যে পড়ে কি কি? শিক্ষামূলক বৈষম্যের মধ্যে যেগুলো পড়ে সেগুলো হলো সামাজিক বৈষম্য এবং পারদর্শিতামূলক বৈষম্যও কিন্তু শিক্ষামূলক বৈষম্যের মধ্যে পড়ে। উভয়ই হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। তারপর 30 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা আছে ব্যক্তিগত বৈষম্যের ক্ষেত্রে যার প্রভাব নেই সেটি হলো। তো ব্যক্তিগত বৈষম্যের ক্ষেত্রে যার প্রভাব নেই সেটা হলো পরিবারের কোনো প্রভাব নেই, বিদ্যালয়েরও প্রভাব নেই এবং গোষ্ঠীরও কোনো প্রভাব নেই সেক্ষেত্রে। তো সবগুলো হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। 31 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা আছে ভাবমূর্তির বিভিন্নতা অনুযায়ী সৃষ্টি হয়। তো ভাবমূর্তির বিভিন্নতা অনুযায়ী কী সৃষ্টি হয়? প্রতিক্রিয়াজনিত বৈষম্য। প্রতিক্রিয়াজনিত বৈষম্য কিসের দরুন সৃষ্টি হয়? ভাবমূর্তির বিভিন্নতা অনুযায়ী। ভাবমূর্তি তৈরি হয় কিসের মাধ্যমে? ভাবমূর্তি তৈরি হয় ব্যক্তিগত প্রকৃতিকে কাজে লাগিয়ে কিন্তু একটা শিশুর মধ্যে ভাবমূর্তি তৈরি হতে দেখতে পাওয়া যায়। 33 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা আছে দুজন শিক্ষার্থীর একজন খুব ভালো বলে অপরজন ভালো লেখে এর কারণ। দুজন শিক্ষার্থীর মধ্যে একজন খুব ভালো লিখে একজন অপরজন ভালো লেখে এর জন্য মোস্ট যে অ্যাপ্রোপ্রিয়েট কারণটা হলো সেটা হলো ব্যক্তিগত বৈষম্য। তারপর অ্যাসেসমেন্ট হলো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার অ্যাসেসমেন্ট, অবশ্যই সেটা মনে রাখবেন। অ্যাসেসমেন্ট হলো বিশেষ বিষয়ে অগ্রগতির পরিমাপ। বিশেষ বিষয়ে অগ্রগতি কতটুকু হলো সেটা জানার যে পদ্ধতি বা প্রক্রিয়া সেটা হলো অ্যাসেসমেন্ট। 35 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা আছে কোনো বিশেষ বিষয়ের বৌদ্ধিক অগ্রগতি পরিমাপের জন্য কোনটি সঠিক প্রয়োজন। তো কোনো বিশেষ বিষয়ে অগ্রগতির জন্য যেটা প্রয়োজন সেটা হলো অভ্যন্তরীণ অ্যাসেসমেন্টের পাশাপাশি আমাদের বহি অ্যাসেসমেন্টও করতে হয়, সেটা উভয়ই হয়ে যাবে ইকুয়েশনের এগেনস্টে কারেক্ট আনসার। 36 নম্বর কোয়েশ্চেন অভ্যন্তরীণ অ্যাসেসমেন্টের অসুবিধা হলো। অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট করার ফলস্বরূপ কী কী অসুবিধার সম্মুখীন হতে হয়? দেখুন, শিক্ষক সবাইকে চেনেন ফলে তার প্রভাব পড়তে পারে। তো অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট যখনই আমাদের স্কুলে নেওয়া হয় তখন কিন্তু আমরা কী করি? বাচ্চাদেরকে যাতে কী করি ভালো ফল করে সেদিকেই নজর দেই বা একটু মার্কস বাড়িয়েও দিয়ে থাকি। তো শিক্ষক সবাইকে চেনেন ফলে তার প্রভাব কী করে এটার উপর অভ্যন্তরীণ অ্যাসেসমেন্টের উপর পড়ে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু উচিত নয়। তো 37 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা আছে অভ্যন্তরীণ অ্যাসেসমেন্টের সুবিধা। আবার সুবিধা কী হতে পারে? সৎ ও অভিজ্ঞ শিক্ষক হলে এই অ্যাসেসমেন্টের ভালো ফল পাওয়া যায়। সৎ এবং অভিজ্ঞ যদি শিক্ষক হন তাহলে সেক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়া যায়। 38 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট থেকে শিক্ষক শিক্ষার্থীর দুর্বলতার দিক চিহ্নিত করতে পারেন। তো অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট থেকে কী জানা সম্ভব? সেটা শিক্ষার্থীর কী দুর্বলতা রয়েছে, কোথায় দুর্বলতা রয়েছে সেটা কিন্তু তিনি ধরতে সক্ষম হন। 39 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা আছে শিক্ষার্থীর সঠিক মূল্যায়নের জন্য প্রয়োজন। শিক্ষার্থীর সঠিক মূল্যায়নের জন্য কী প্রয়োজন? অভ্যন্তরীণ অ্যাসেসমেন্টের পাশাপাশি বহি অ্যাসেসমেন্ট জানা প্রয়োজন। উভয়ই হয়ে যাবে ইকুয়েশন এগেনস্টে কারেক্ট আনসার। 40 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা আছে অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট। অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট কি? অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট শিক্ষণে আগ্রহ সৃষ্টি করতে পারে। অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট সেটা কি? শিক্ষণের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের আগ্রহ সৃষ্টি করতে পারে। 41 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা আছে অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট কী হয়? অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট সেটা নিয়মিত হওয়া প্রয়োজন, ঠিক আছে? নিয়মিত হওয়া প্রয়োজন, তাহলে বাচ্চারা তাদের যে মোটিভেশন কিংবা ইন্টারেস্ট পড়াশোনার প্রতি সেটা ধরিয়ে রাখতে সক্ষম হবে। এবার আমরা মুভ করছি 42 নম্বর কোয়েশ্চেনের দিকে যেখানে বলা আছে অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট করেন। অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট কারা করেন? যিনি বিষয়টি পড়ান তিনি মূল্যায়ন করেন, ঠিক আছে? যিনি বিষয়টি পড়াবেন তিনিই কিন্তু অভ্যন্তরীণ অ্যাসেসমেন্টটা মূল্যায়ন করবেন। 43 নম্বর কোয়েশ্চেন অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট। অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট কি? শিক্ষকের অপব্যবহার করা উচিত নয়। তো অভ্যন্তরীণ অ্যাসেসমেন্টের বেলাতে আপনাকে অপব্যবহার করা উচিত হবে না সেক্ষেত্রে। 44 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হচ্ছে অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট থেকে কী পাওয়া যায়? নিরবিচ্ছিন্ন ফিডব্যাক দেয় না, নিরবিচ্ছিন্ন একটা ফিডব্যাক পাওয়া যায় না সেখান থেকে। অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট শিক্ষার্থীদের মধ্যে প্রেরণা সঞ্চার করে। কি করতে সক্ষম হয়? শিক্ষার্থীদের মধ্যে মোটিভেশন লেভেলটাকে এক্সটেন্ড করতে সক্ষম হয়ে থাকে। এবার 46 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হচ্ছে অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট পুনর্শিক্ষণে সাহায্য করে, দুর্বলতা নির্ণয়ে সাহায্য করে এবং প্রেরণা সঞ্চার করে। হ্যাঁ,
এখানে আমাদের অপশন সবটি কারেক্ট হয়ে যাবে। পুনর্শিক্ষণে সাহায্য করে, দুর্বলতা নির্ণয়ে সাহায্য করে এবং প্রেষণা সঞ্চারে সাহায্য করে অভ্যন্তরীণ শিখন। 47 নম্বর কোয়েশ্চেন, ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে অভ্যন্তরীণ অ্যাসেসমেন্টের জরুরি। ব্যবহারিক পরীক্ষা মিন্স এখানে প্র্যাকটিক্যালের কথা বলছি। ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট জরুরি। তারপর 48 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোনটি অভ্যন্তরীণ অ্যাসেসমেন্টের বৈশিষ্ট্য নয়। তো অভ্যন্তরীণ অ্যাসেসমেন্টের বৈশিষ্ট্য নয় সেটা হলো সামগ্রিক মূল্যায়ন অভ্যন্তরীণ অ্যাসেসমেন্টের বৈশিষ্ট্য নয়। ঠিক আছে, তো এবার 49 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি, যেখানে বলা হচ্ছে অভ্যন্তরীণ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কি করা প্রয়োজন? লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে হতে পারে। তো অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট সেটা আপনি চাইলে লিখিতভাবে নিতে পারেন কিংবা মৌখিকভাবেও নিতে পারেন। এবার আমরা মুভ করছি 50 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে অভ্যন্তরীণ অ্যাসেসমেন্টের মধ্যে পড়ে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা এবং সমাজসেবা। তো অভ্যন্তরীণ অ্যাসেসমেন্টের মধ্যে যেগুলো পড়ে সেটা হলো শৃঙ্খলাও পড়ে, নিয়মানুবর্তিতাও পড়ে এবং সমাজসেবা। এই তিনটি সবগুলোই কিন্তু অভ্যন্তরীণ অ্যাসেসমেন্টের মধ্যে পড়ে। তো এই ছিল পেডাগজি থেকে বাছাই করা 50 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। আশা করছি এই 50 কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনকে অনেকটা মজবুত করতে সক্ষম হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।